উম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর সৌজন্যে আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে বা ডিপ ডাইভে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আজকের এই আলোচনাটি বিজ্ঞান আর আধ্যাত্মিকতার যে সমন্বয়, সেটা সত্যি অসাধারণ হতে যাচ্ছে। একদম। তো আজকে আমরা মানব ইতিহাসের বলতে গেলে সবচেয়ে পুরনো আর চিরন্তন একটা ধাঁধা নিয়ে শুরু করব। ওই যে আমরা কথায় কথায় বলি না, মুরগি আগে নাকি ডিম আগে? হ্যাঁ, খুব পরিচিত একটা কথা। ঠিক, তো সাধারণ আলাপে এটি মজার মনে হলেও যখন সৃষ্টির একদম আদি মুহূর্তের কথা আসে, তখন কিন্তু এটি অত্যন্ত গভীর এক প্রশ্নের জন্ম দেয়। এই যে শূন্য থেকে বা ধরুন নিছক কিছু জড় পদার্থ থেকে কিভাবে প্রথম প্রাণের স্পন্দন তৈরি হলো। হ্যাঁ, আর এখানেই মূল প্রশ্নটা আসে যে প্রাণের উৎপত্তি কি কেবলই কিছু রাসায়নিক পদার্থের অন্ধ দৈবচক্র, নাকি এর পেছনে রয়েছে এক অসীম জ্ঞানী স্রষ্টার নিখুঁত নকশা? টিপ বলেছেন। আর আজকের এই আলোচনার মূল ভিত্তি হল দ্য জেনেসিস রিডল, সায়েন্স অ্যান্ড ডিভাইন রেভেলেশন শীর্ষক একটি অসাধারণ গবেষণা। তো চলুন বিষয়টি খতিয়ে দেখি কিভাবে বিজ্ঞানীদের গবেষণাগারের একটি সাধারণ কাচের ফ্লাস্ক থেকে শুরু হওয়া প্রাণের সন্ধান ধীরে ধীরে ধর্মনিরপেক্ষ অনিশ্চয়তা থেকে সরে গিয়ে অকাট্য ঐশ্বরিক নিশ্চয়তার দিকে বাঁক নিয়েছে। সৃষ্টির এই আদি রহস্য উদ্ঘাটনের চেষ্টা কিন্তু আধুনিক বিজ্ঞানের অন্যতম বড় একটা অধ্যায় বলা যায়। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা ল্যাবে সময় কাটিয়েছেন। হ্যাঁ, অনেক ঘাম ঝরিয়েছেন তারা। একদম। আর এমন সব বিস্ময়কর এবং প্রায়শই হতাশাজনক তথ্য পেয়েছেন, যা শেষ পর্যন্ত সৃষ্টির পেছনের সেই ঐশ্বরিক প্রজ্ঞার দিকেই নির্দেশ করে। ধর্মনিরপেক্ষ বা সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে তারা বারবার চেষ্টা করেছেন একটি যান্ত্রিক বা দৈব চক্রের ব্যাখ্যা দাঁড় করাতে, তাই তো? ঠিক তাই। কিন্তু দেখা গেছে যে বিজ্ঞানের লেন্স যত গভীরে প্রবেশ করেছে, প্রকৃতির এই অসীম জটিলতা তত বেশি প্রকট হয়ে উঠেছে। আচ্ছা, এই জটিলতার শুরুটা বুঝতে হলে বোধহয় আমাদের একেবারে প্রথম দিকে ফিরে যাওয়া প্রয়োজন। আজ থেকে প্রায় ৩.৫ বিলিয়ন বা ৩৫০ কোটি বছর আগের পৃথিবীতে। হ্যাঁ, তখনকার পৃথিবীর অবস্থা কিন্তু এখনকার মতোই সুন্দর, সবুজ আর অক্সিজেনে ভরপুর ছিল না মোটেও। একদমই না। গবেষণা বলছে তখনকার বায়ুমণ্ডল ছিল সম্পূর্ণ অ্যানক্সিক, বাতাসে কোনো মুক্ত বা স্বাধীন অক্সিজেন ছিল না। ঠিক। কিন্তু এখানেই তো একটা বড় খটকা লাগে। অক্সিজেন ছাড়া তো আমরা প্রাণের অস্তিত্ব কল্পনাই করতে পারি না। তাহলে প্রাণের উৎপত্তির একদম প্রথম শর্ত হিসেবে বিজ্ঞানীরা কেন একটি অক্সিজেন মুক্ত পরিবেশের কথা বলছেন? হ্যাঁ, আপাতদৃষ্টিতে এটি বেশ স্ববিরোধী মনে হতে পারে, তবে রসায়নের দৃষ্টিকোণ থেকে দেখলে এর পেছনের চমৎকার যুক্তিটি বোঝা যায়। আচ্ছা। হুম, মুক্ত অক্সিজেন রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় একটি মৌল। এটি খুব দ্রুত অন্য পদার্থের সাথে যুক্ত হয়ে জারণ বা অক্সিডেশন ঘটায়। ওই লোহায় মরিচা ধরার মতো? একদম ঠিক বলেছেন। লোহায় মরিচা ধরা একটি জারণ প্রক্রিয়া। তো ৩.৫ বিলিয়ন বছর আগে, যখন অজৈব পদার্থ থেকে অত্যন্ত ভঙ্গুর আর প্রাথমিক জৈব অণুগুলো সবেমাত্র গঠিত হওয়ার চেষ্টা করছিল, তখন যদি পরিবেশে মুক্ত অক্সিজেন থাকত, তাহলে সেই অক্সিজেন সাথে সাথে ওই নতুন অণুগুলোকে জারিত করে ভেঙে ফেলত। ঠিক তাই, প্রাণের ওই আদিম উপাদানগুলো ঠিকমতো তৈরি হওয়ার আগেই ধ্বংস হয়ে যেত। ও আচ্ছা। এটাকে বোধহয় একটু সহজ করে ভাবা যেতে পারে। ধরুন অত্যন্ত সংবেদনশীল রেসিপির একটি বিশেষ কেক বানানো হচ্ছে। আচ্ছা। তো সেই রেসিপির প্রধান শর্তই হল বানানোর প্রাথমিক পর্যায়ে কোনোভাবেই এতে সাধারণ বাতাস বা অক্সিজেন লাগতে পারবে না। লাগলেই রাসায়নিক বিক্রিয়ায় পুরো মিশ্রণটি চিরতরে নষ্ট হয়ে যাবে। চমৎকার একটা উপমা। তার এই যে অক্সিজেনমুক্ত পরিবেশ, এটি তো কোনো দুর্ঘটনা হতে পারে না। এটি স্পষ্টভাবে একটি সুপরিকল্পিত বা নিয়ন্ত্রিত পরিবেশের ইঙ্গিত দেয়। হ্যাঁ, আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো শুধু অক্সিজেন নয়, সেই সময় পৃথিবীতে কিন্তু কোনো ওজোন স্তরও ছিল না। ওজোন স্তর তো অক্সিজেন থেকেই তৈরি হয়, তাই না? ঠিক। আর এই ওজোন স্তরই সূর্য থেকে আসা মারাত্মক অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়। তো যেহেতু ওজোন স্তর ছিল না, তাই মহাজাগতিক বিকিরণ সরাসরি পৃথিবীর বুকে আছড়ে পড়ত। আচ্ছা।
আর এই প্রেক্ষাপটেই ১৯২৪ সালে সোভিয়েত বিজ্ঞানী এআই ওপারিন এবং ১৯২৯ সালে ব্রিটিশ প্রাণরসায়নবিদ জেবিএস হ্যালটিন একটি যুগান্তকারী তত্ত্ব দেন। তারা ঠিক কি বলেছিলেন? তারা অনুধাবন করেছিলেন যে এই অতিবেগুনি রশ্মি যখন আদিম মহাসাগরের পানিতে আঘাত করত তখন পানিতে থাকা কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং অ্যামোনিয়ার মতো সহজ অজৈব অণুগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া শুরু হতো। আর এই বিক্রিয়া থেকেই তৈরি হয়েছিল সেই বহুল আলোচিত প্রাইমর্ডিয়াল স্যুপ। হ্যাঁ, প্রাইমর্ডিয়াল স্যুপ। মানে শব্দটা শুনতে অনেকটা বিকেলের গরম নাস্তার মতো লাগলেও ব্যাপারটি তো মোটেও তা নয়। একদমই না। এটি আসলে আদিম মহাসাগরের এমন একটি উত্তপ্ত তরল রাসায়নিক মিশ্রণ যেখানে মহাজাগতিক শক্তির প্রচণ্ড আঘাতে ওই সাধারণ গ্যাসীয় পদার্থগুলো ভেঙে গিয়ে ধীরে ধীরে প্রাণের প্রাথমিক উপাদানে পরিণত হতে শুরু করেছিল। অন্তত বিজ্ঞানীরা এমনটাই প্রস্তাব করেছিলেন। কিন্তু প্রশ্ন হল, ওপারিন আর হ্যালডেন যখন ১৯২০-র দশকে এই তত্ত্ব প্রকাশ করলেন, তখন কি কেউ এটি ল্যাবরেটরিতে প্রমাণ করার চেষ্টা করেছিল? মানে তত্ত্ব তো খাতায় কলমে অনেক কিছুই হতে পারে, কিন্তু বাস্তব প্রমাণ কোথায়? দীর্ঘকাল কিন্তু এই তত্ত্ব কেবল ওই বৈজ্ঞানিক জার্নালের পাতাতেই সীমাবদ্ধ ছিল। মানে কেউ ল্যাবে এটা প্রমাণ করতে পারেনি। আচ্ছা। কিন্তু ১৯৫৩ সালে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বিজ্ঞানী হ্যারোল্ড সি উরে এবং তার মাত্র ২৩ বছর বয়সী আন্ডারগ্র্যাজুয়েট ছাত্র স্ট্যানলি এল মিলার একটি ঐতিহাসিক পরীক্ষা চালান। হ্যাঁ, যা ওই বিখ্যাত উরে মিলার এক্সপেরিমেন্ট নামে পরিচিত। ঠিক। তারা সিদ্ধান্ত নিলেন যে ওপারিন হ্যালডেনের তত্ত্বকে ল্যাবরেটরির ভেতরে কৃত্রিমভাবে তৈরি করবেন। তো সেই পরীক্ষার দৃশ্যটি একটু কল্পনা করা যাক। মিলার একটি বদ্ধ কাচের ফ্লাস্ক নিলেন, আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের অনুকরণে সেই পাত্রের ভেতরে রাখলেন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস আর কিছুটা পানি। হ্যাঁ। এরপর আদিম পৃথিবীতে যে বজ্রপাত হতো তার বিকল্প হিসেবে তিনি ফ্লাস্কের ভেতরে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা স্পার্ক দেওয়ার ব্যবস্থা করলেন। ঠিক। সাথে পানিকে ফুটিয়ে বাষ্প করার জন্য তাপের ব্যবস্থাও রাখা হলো। আচ্ছা, এখানে একটু থামাই। মানে এই বৈদ্যুতিক স্পার্ক আসলে গ্যাসগুলোর ভেতরে ঠিক কী কাজ করছিল? খুব ভালো প্রশ্ন। স্পার্ক বা ওই বৈদ্যুতিক স্ফুলিঙ্গটি মূলত শক্তির একটি তীব্র উৎস, বা যাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি হিসেবে কাজ করছিল। মানে বন্ধন ভাঙার জন্য? একদম। মিথেন বা অ্যামোনিয়ার মতো গ্যাসগুলোর ভেতরের আণবিক বন্ধন বেশ স্থিতিশীল হয়। এই বন্ধনগুলোকে ভাঙার জন্য প্রচণ্ড শক্তির প্রয়োজন হয়। বুঝতে পারছি। তো বজ্রপাতের সমতুল্য ওই স্পার্ক যখন গ্যাসগুলোর ভেতর দিয়ে প্রবাহিত হতো, তখন তাপ এবং বিদ্যুতের আঘাতে গ্যাসের অণুগুলো ভেঙে গিয়ে ফ্রি র্যাডিক্যাল বা অত্যন্ত সক্রিয় কণায় পরিণত হতো। এরপর সেই ভাঙা টুকরোগুলো একে অপরের সাথে নতুনভাবে যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী এবং জটিল যৌগ তৈরি করত, যা পরে ফ্লাস্কের নিচের দিকে থাকা পানিতে গিয়ে জমা হতো। ও আচ্ছা। এবং কয়েকদিন ধরে এই কৃত্রিম বজ্রপাত আর ফুটন্ত পানির বিক্রিয়া চলার পর ফ্লাস্কের ভেতরে লালচে রঙের একটা আস্তরণ জমতে দেখা গেল। হ্যাঁ, লালচে দাগ। যখন সেই লালচে দাগটি পরীক্ষা করা হলো, তখন সেখানে অ্যামিনো অ্যাসিড পাওয়া গেল। মানে আমরা তো জানি অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের মূল গাঠনিক উপাদান। ঠিক। তো এই আবিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিজ্ঞান মহলে তোলপাড় শুরু হয়ে যাওয়ার কথা। মানে সাধারণ গ্যাস আর বিদ্যুৎ থেকে জীবনের ভিত্তি তৈরি হয়ে যাচ্ছে। এটি তো ধর্মনিরপেক্ষ বিজ্ঞানীদের জন্য বিশাল এক বিজয় বলে মনে হচ্ছিল, তাই নয় কি? উন্মাদনাটা ঠিক সেই পর্যায়ে পৌঁছেছিল। সেকুলার বিজ্ঞানীদের মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হলো। তারা ভাবতে শুরু করলেন যে প্রকৃতির যে বিশাল রহস্য তা তারা একটি সাধারণ কাঁচের ফ্লাস্কের ভেতর সমাধান করে ফেলেছেন। হ্যাঁ, গণমাধ্যমেও তো এটা নিয়ে বিশাল লেখালেখি হয়েছিল। একদম। তৎকালীন গণমাধ্যম আর বিজ্ঞান সাময়িকীগুলোতে ভবিষ্যৎবাণী করা হলো যে হয়তো খুব শীঘ্রই ল্যাবরেটরি টেস্ট টিউবেই কৃত্রিমভাবে প্রাণ তৈরি করা সম্ভব হবে। তারা ভেবেছিলেন সৃষ্টার কোনো প্রয়োজন নেই, কেবল সঠিক রাসায়নিক উপাদান আর বিদ্যুৎ হলেই প্রাণ সৃষ্টি করা যায়। কিন্তু এই সাময়িক উত্তেজনার বেলুন চুপসে যেতে বোধহয় খুব বেশি সময় লাগেনি। একেবারেই না। বিজ্ঞানীরা যখন শান্ত মাথায় পরীক্ষাটির ফলাফল নিয়ে আরও গভীরে প্রবেশ করলেন, তখন তারা বুঝতে পারলেন যে ল্যাবরেটরি আর প্রাকৃতিক বাস্তবতার মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। হ্যাঁ, আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল স্বয়ং স্ট্যানলি মিলার, যিনি এই পরীক্ষার মাধ্যমে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন,
তিনি ১৯৯১ সালে সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় একটি হতাশাগ্রস্ত স্বীকারোক্তি দেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেন, প্রাণের উৎপত্তির সমস্যাটি তিনি বা অন্যেরা শুরুতে যতটা সহজ ভেবেছিলেন, বাস্তবে এটি তার চেয়েও বহুগুণ বেশি কঠিন। কিন্তু মিলারের নিজেরই মোহভঙ্গ হওয়ার কারণ কি ছিল? অ্যামিনো অ্যাসিড তো তিনি সত্যিই তৈরি করেছিলেন, তাই না? কারণ অ্যামিনো অ্যাসিড আর একটি জীবন্ত কোষের মধ্যে যে দূরত্ব, সেটি বিজ্ঞানীরা শুরুতে আঁচ করতে পারেনি। কাকতালীয়ভাবে ১৯৫৩ সালেই, মানে যেই বছর মিলার তার পরীক্ষাটি করেন, ওয়াটসন এবং ক্রিক ডিএনএ এর গঠন আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, ডিএনএ, যা হলো জীবনের আসল ব্লুপ্রিন্ট। ঠিক। তো মিলারের পরীক্ষায় উৎপন্ন হওয়া ওই কয়েকটি অ্যামিনো অ্যাসিডের সাথে একটি ডিএনএর পার্থক্য হল কয়েকটি ইটের টুকরোর সাথে একটি সম্পূর্ণ অত্যাধুনিক স্বয়ংক্রিয় বহুতল ভবনের পার্থক্যের মতো। ব্যাপারটা একটু খুলে বলা দরকার। ডিএনএ তো মূলত কিছু রাসায়নিক পদার্থেরই সমষ্টি, তাই না? তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে সেটি নিজে নিজে তৈরি হতে সমস্যা কোথায়? আসল সমস্যাটি হল ইনফরমেশন বা তথ্যের। মানে একটি ডিএনএ অণু কেবল কিছু রাসায়নিক পদার্থের স্তূপ নয়। এর ভেতরে কোটি কোটি রাসায়নিক অক্ষর এমনভাবে সাজানো থাকে যা একটি সুনির্দিষ্ট কোড বা ভাষা তৈরি করে। আচ্ছা। ঠিক যেমন ধরুন, একটি বইয়ের পৃষ্ঠায় কালি ছড়িয়ে দিলে সেটি নিজে থেকে কোনো গল্প তৈরি করে না। হ্যাঁ, বর্ণগুলোকে তো সুনির্দিষ্ট ব্যাকরণ মেনে সাজাতে হয়। একদম। ল্যাবরেটরিতে অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়া মানে কেবল কালি বা ইটের টুকরো তৈরি হওয়া। কিন্তু সেই টুকরোগুলোকে কে সুনির্দিষ্ট গাণিতিক শৃঙ্খলায় সাজিয়ে ডিএনএর মতো অকল্পনীয় জটিল এক কোডিং সিস্টেম তৈরি করল। অন্ধ দৈব চক্র বা র্যান্ডম রাসায়নিক বিক্রিয়া কখনো তথ্য বা কোড তৈরি করতে পারে না। হ্যাঁ, আর এই জায়গাটিতেই সেকুলার যুক্তির একটি বড় ফাঁক ধরা পড়ে। তারা দাবি করেন যে কোটি কোটি বছর ধরে র্যান্ডম চান্সের মাধ্যমে এই অ্যামিনো অ্যাসিডগুলো একসময় দৈব চক্রে ডিএনএতে পরিণত হয়েছে। যেটা আসলে অসম্ভব। মানে বিষয়টি অনেকটা এমন যে একটি বিশাল কংক্রিট মিক্সার মেশিনের ভেতর কিছু ইট, বালু, সিমেন্ট আর লোহা দিয়ে মেশিনটি চালু করে দেয়া হলো। হ্যাঁ। এরপর আশা করা হচ্ছে যে কোটি বছর ধরে ঘুরতে ঘুরতে দৈবচক্রে সেই ইট বালুগুলো নিজে নিজেই যুক্ত হয়ে একটি চমৎকার সুসজ্জিত বাড়ি তৈরি করে ফেলবে। এটি গাণিতিক এবং যৌক্তিকভাবে সম্পূর্ণ অবাস্তব। শুধু অবাস্তবই নয়, স্বয়ং মিলেরার পরীক্ষার পদ্ধতি নিয়েও পরে মারাত্মক বৈজ্ঞানিক সমালোচনা হয়েছে। প্রখ্যাত পণ্ডিত আর.ই. ডিকারসন তার কেমিক্যাল ইভলিউশন অ্যান্ড দ্য অরিজিন অফ লাইফ প্রবন্ধে মিলারের এই ওয়েট স্টার্ট বা ফুটন্ত পানির মডেলের তীব্র সমালোচনা করেছেন। দাঁড়ান, এখানে তো আরেকটা খটকা লাগছে। ডিকারসন কেন ওয়েট স্টার্ট বা পানির মডেলের সমালোচনা করলেন? আদি মহাসাগর তো পানিতেই পূর্ণ ছিল, আর জীবনের জন্য পানি অপরিহার্য। হ্যাঁ। তাহলে মিলারের ওই ফুটন্ত পানির মডেলে সমস্যা কোথায়? সমস্যাটা হলো হাইড্রোলাইসিস প্রক্রিয়ায়। হাইড্রোলাইসিস? হ্যাঁ, মিলার তার পরীক্ষায় রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করার জন্য পানিকে ক্রমাগত ফুটন্ত অবস্থায় রেখেছিলেন। কিন্তু রসায়নের নিয়ম অনুযায়ী অ্যামিনো অ্যাসিডগুলো যখন একে অপরের সাথে যুক্ত হয়ে প্রোটিনের চেন বা পেপটাইড বন্ড তৈরি করার চেষ্টা করে, তখন কি হয়? তখন ফুটন্ত পানি বা অতিরিক্ত জলীয় পরিবেশ সেই বন্ডগুলোকে উল্টো ভেঙে দেয়। ও আচ্ছা, মানে যে পরিবেশে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে সেই একই পরিবেশ তাকে প্রোটিনে পরিণত হতে বাধা দিচ্ছে। একদম তাই। প্রকৃতিতে কোটি কোটি বছর ধরে মহাসাগর ক্রমাগত ফুটন্ত অবস্থায় থাকতে পারে না, এবং এমন একটি ধ্বংসাত্মক পরিবেশে অত্যন্ত জটিল প্রোটিন চেন নিজে নিজে গড়ে ওঠা অসম্ভব। বুঝতে পেরেছি। আর গবেষণাপত্রটিতে আরও একটি চমৎকার পয়েন্ট উঠে এসেছে। ডিকারসন দেখিয়েছেন যে মিলারের বৈদ্যুতিক স্পার্কের পরীক্ষায় কেবল যে কাজের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল তা নয়, বরং অসংখ্য অপ্রয়োজনীয় রাসায়নিক উপাদানও তৈরি হয়েছিল। হ্যাঁ, প্রচুর বাই প্রোডাক্ট তৈরি হয়েছিল। আর পৃথিবীতে যে কোনো জীবের প্রোটিন গঠনের জন্য তো সুনির্দিষ্ট মাত্র ২০টি অ্যামিনো অ্যাসিড প্রয়োজন, কিন্তু ল্যাবরেটরিতে ওই স্পার্কের ফলে শত শত বিভিন্ন ধরনের অণু তৈরি হয়েছিল। ঠিক। এখন একটি যৌক্তিক প্রশ্ন আসে, দৈবচক্রে উৎপন্ন হওয়া শত শত অপ্রয়োজনীয় উপাদানের ভিড় থেকে জীবন ঠিক ওই নির্দিষ্ট ২০টি উপাদানকেই কিভাবে বেছে নিল? কেন সে অন্য কোনো ভুল রাসায়নিক পথ অনুসরণ করে হারিয়ে গেল না? হ্যাঁ, এটি বিজ্ঞানের অন্যতম বড় একটি ধাঁধা, যাকে বলা হয় খাইরালিটি বা অণুর দিকমুখিতা। দিকমুখিতা ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই।
ল্যাবরেটরিতে তৈরি হওয়া অ্যামিনো অ্যাসিডগুলোর অর্ধেক থাকে রাইট হ্যান্ডেড বা ডানহাতি এবং অর্ধেক থাকে লেফট হ্যান্ডেড বা বামহাতি। আচ্ছা, কিন্তু পৃথিবীতে প্রাণের গঠনে ব্যবহৃত সব প্রোটিন শুধুমাত্র লেফট হ্যান্ডেড অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, একটিও রাইট হ্যান্ডেড নেই। তাই নাকি? একটিও নেই? না, একটিও নেই। আর অন্ধ দৈবচক্র কখনো এই নিখুঁত বাছাই করতে পারে না। এই সুনির্দিষ্ট বাছাই প্রমাণ করে যে পেছনে একটি ইন্টেলিজেন্ট ডিজাইন বা পরম প্রজ্ঞাময় নির্দেশনার হাত রয়েছে। সুবহানাল্লাহ। যখন পৃথিবীর পরিবেশে ওই প্রাইমোডিয়াল স্যুপ বা দৈবচক্রে প্রাণসৃষ্টির তত্ত্বগুলো একের পর এক প্রশ্নের মুখে ধসে পড়তে শুরু করল, তখন ধর্মনিরপেক্ষ বিজ্ঞানীরা সমাধানের আশায় অন্যদিকে মুখ ঘোরালেন। হ্যাঁ, তারা তখন মহাকাশের দিকে তাকালেন। ঠিক, শুরু হল মহাকাশের পাথরে বা উল্কাপিণ্ডে প্রাণের উপাদান খোঁজার প্রচেষ্টা। একে প্যানস্পার্মিয়া তত্ত্ব বলা হয়ে থাকে। আর আশ্চর্যের বিষয় হল, ল্যাবরেটরিতে যেখানে মিলার মাত্র ৩৫টির মতো অ্যামিনো অ্যাসিড পেয়েছিলেন, বিজ্ঞানীরা একটি উল্কাপিণ্ডে খুঁজে পেলেন ৫২টি অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এটা সে সময়ের বিশাল খবর হয়েছিল। অনেকেই তখন দাবি করতে শুরু করলেন যে পৃথিবীর প্রাণের মূল উপাদান আসলে মহাকাশ থেকে এসেছে। এটি তো সেকুলার তত্ত্বের নতুন করে হাওয়া দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সাময়িকভাবে এটি উত্তেজনা তৈরি করলেও পদার্থবিজ্ঞানের একটি অকাট্য নিয়ম এই তত্ত্বের সামনে বিশাল দেয়াল হয়ে দাঁড়ায়। কী রকম? আমরা জানি, মহাকাশ থেকে যখন কোনো উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে তখন এর গতি থাকে সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার। হ্যাঁ, প্রচণ্ড গতি। তো এই প্রচণ্ড বেগে উল্কাপিণ্ড যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুর কণার সাথে এর যে ঘর্ষণ হয় তাতে অকল্পনীয় তাপমাত্রার সৃষ্টি হয়। উল্কাপিণ্ডটি আক্ষরিক অর্থেই একটি অগ্নিগোলে পরিণত হয়, যাকে আমরা তারা খসা বলি। তাহলে তো সমস্যাটা দাঁড়াচ্ছে তাপমাত্রায়। অ্যামিনো অ্যাসিড বা যে কোনো জৈব অণু তো অত্যন্ত নাজুক। হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই জৈব অণুগুলো তো পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। একদম তাই। মাঝ আকাশেই সেগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা, তাই নয় কি? একেবারেই তাই। একটি জ্বলন্ত পাথরের গায়ে লেগে থাকা সংবেদনশীল জৈব উপাদান অক্ষত অবস্থায় পৃথিবীর মাটিতে পৌঁছাবে, এটি বৈজ্ঞানিকভাবে একেবারেই গ্রহণযোগ্য নয়। তাহলে ওই অ্যামিনো অ্যাসিড কোথা থেকে এলো? সমালোচকরা তখন বললেন, উল্কাপিণ্ডে যে অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছে তা মহাকাশ থেকে আসেনি, বরং সেটি পৃথিবীতে আছড়ে পড়ার পর পৃথিবীর মাটি বা পরিবেশ থেকেই দূষিত বা কন্ট্যামিনেটেড হয়েছে। ওহ, মানে এই থিওরি মার খাওয়ার পর বিজ্ঞানীরা বোধহয় আরও অদ্ভুত একটি বিকল্প প্রস্তাব নিয়ে এলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। তারা বললেন, উল্কাপিণ্ড না হলেও হয়তো ধূমকেতুর লেজে থাকা বরফের আস্তরণে সুরক্ষিত হয়ে এই জৈব উপাদানগুলো পৃথিবীতে এসেছিল। ধূমকেতুর লেজ? হ্যাঁ, তাদের দাবি হল, ধূমকেতু যখন পৃথিবীর পাশ দিয়ে যাচ্ছিল তখন তার বরফ আচ্ছাদিত কণাগুলো বায়ুমণ্ডলের ঘর্ষণ এড়িয়ে পৃথিবীতে শিশিরের মতো আলতো করে ঝরে পড়েছিল। কিন্তু একটু যৌক্তিকভাবে চিন্তা করলেও এই তত্ত্বের অসারতাও পরিষ্কার হয়ে যায়। ঠিক বলেছেন। মানে একটি ধূমকেতু যা প্রচণ্ড বেগে মহাশূন্যে ছুটে চলছে তা থেকে কিছু কণা খসে পড়ে ঠিক ততটুকু গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করবে যাতে কোনো ঘর্ষণজনিত তাপ তৈরি না হয়। হ্যাঁ, এবং আবাং ঠিক ততটুকু মহাকর্ষীয় টান অনুভব করবে যাতে তা মহাশূন্যে হারিয়ে না গিয়ে শিশিরের মতো আলতো করে পৃথিবীতে নেমে আসে। এই ব্যালেন্স বা ভারসাম্য গাণিতিকভাবে অসম্ভব বললেই চলে। আর এখানেই তো মূল প্রশ্নটি সামনে আসে। এই যে নিখুঁত এবং সূক্ষ্ম ভারসাম্য, এই যে প্রতিটি ধাপে সুনির্দিষ্ট নির্বাচন, এটি কি সত্যিই কোনো অন্ধ দৈবচক্রের কাজ হতে পারে? মোটেও না। বিজ্ঞানীদের এক একটি ধর্মনিরপেক্ষ তত্ত্ব যেভাবে প্রকৃতির অসীম জটিলতার সামনে গিয়ে বারবার ভেঙে পড়ছে, তা কি প্রমাণ করে না যে সৃষ্টির পেছনে এক পরম করুণাময় ও প্রজ্ঞাময় সত্তার নিখুঁত পরিকল্পনা রয়েছে? অবশ্যই। ব্রিটিশ বিজ্ঞানী জেডি বার্নেল এই অসম্ভাবতাকে বোঝাতে গিয়ে একটি অত্যন্ত তীক্ষ্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, দৈবচক্রে একটিমাত্র ডিএনএ অণু তৈরি হয়ে তা থেকে পুরো জীবজগৎ সৃষ্টি হওয়ার সম্ভাবনা গার্ডেন অফ ইডেন বা জান্নাতে আদম ও হাওয়ার উপস্থিতির চেয়েও কম বিশ্বাসযোগ্য। সুবহানাল্লাহ। মানে যে সেকুলার বিজ্ঞানীরা ল্যাবরেটরির কাঁচের ফ্লাস্কে প্রাণ তৈরি করে স্রষ্টাকে অস্বীকার করতে চেয়েছিলেন, তাদের বৈজ্ঞানিক ফলাফলে এখন প্রমাণ করছে যে দৈবচক্রে প্রাণ সৃষ্টি গাণিতিকভাবে অসম্ভব। আর এখানেই বিজ্ঞান ও ঐশ্বরিক বাণীর অপূর্ব একটা সমন্বয় দেখতে পাওয়া যায়। ধর্মনিরপেক্ষ বিজ্ঞানীরা যখন অন্ধ দৈবচক্রের ব্যাখ্যা দিতে গিয়ে একের পর এক বাধা পেয়ে খেই হারিয়ে ফেলছেন,
তখন পবিত্র কোরআনে বর্ণিত সৃষ্টির ঘোষণাগুলো কতটা নির্ভুল ও যৌক্তিক তা নতুন করে সামনে আসছে। একদম ঠিক। কোরআন আমাদের জানায় যে মহান আল্লাহ এই মহাবিশ্ব ও প্রাণজগৎ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। বিজ্ঞান আমাদের দেখাচ্ছে কিভাবে প্রকৃতির বিভিন্ন স্তরে রাসায়নিক বিক্রিয়াগুলো কাজ করছে, কিন্তু এই বিক্রিয়াগুলোর পেছনের যে মূল উদ্দেশ্য বা কেন ঘটছে তার উত্তর কেবল ঐশ্বরিক পানির মাধ্যমে পাওয়া সম্ভব। হ্যাঁ, বিজ্ঞানের কাজ হল মেকানিজম বা প্রক্রিয়াটি খুঁজে বের করা। কিন্তু যখন সেই প্রক্রিয়াটি এমন একটি জটিল কোডিং বা ইনফরমেশন সিস্টেমের দিকে নির্দেশ করে, যেমন ডিএনএ, যা কেবল একজন বুদ্ধিমান সত্তার পক্ষেই ডিজাইন করা সম্ভব, তখন বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে আর কোনো বিরোধ থাকে না। হ্যাঁ, কোনো বিরোধই থাকে না। মহাবিশ্বের এই সৃষ্টিতত্ত্ব, শূন্য থেকে শুরু করে একটি সুশৃঙ্খল জীবজগতের বিবর্তনের এই পুরো প্রক্রিয়াটি যে কোনো কল্পকাহিনীর চেয়েও হাজার গুণ বেশি বিস্ময়কর। এবং সবচেয়ে বড় কথা, এটি বাস্তব। মহান আল্লাহর নিখুঁত পরিকল্পনায় এই বিপুল জৈবিক গোলকধাঁধার একমাত্র যৌক্তিক উত্তর। আজকের এই দীর্ঘ আলোচনায় একটি অত্যন্ত আকর্ষণীয় যাত্রার চিত্র ফুটে উঠেছে। ধর্মনিরপেক্ষ অনিশ্চয়তা থেকে শুরু হওয়া বিজ্ঞানীদের এই যাত্রা ল্যাবরেটরির একটি সাধারণ কাচের ফ্লাস্ক দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, ওই মিলারের ফ্লাস্ক। তারা ভেবেছিল একটু গ্যাস আর বিদ্যুৎ দিয়েই তারা জীবনের রহস্য ভেদ করে ফেলবেন। কিন্তু সেই ফ্লাস্ক পেরিয়ে মহাকাশের উল্কাপিণ্ড আর ধূমকেতু ঘুরে শেষ পর্যন্ত সেই বিজ্ঞানীদেরকেও প্রকৃতির অসীম জটিলতা এবং মহান আল্লাহর নিখুঁত পরিকল্পনার সামনে অত্যন্ত বিনম্র হয়ে দাঁড়াতে হয়েছে। একদম নিখুঁত একটা সারসংক্ষেপ টেনেছেন। তো আজকের আলোচনা শেষ করার আগে একটি গভীর চিন্তামূলক প্রশ্ন রেখে যাওয়া যাক। আচ্ছা। বিজ্ঞানীরা যতবারই র্যান্ডম চান্স বা দৈবচক্রের মাধ্যমে প্রাণের উৎপত্তি প্রমাণ করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন, ততবারই কি তারা আসলে অজান্তেই মহান স্রষ্টার এক অসীম, নিখুঁত এবং অতুলনীয় বুদ্ধিমত্তার দিকেই আঙুল তুলে দেখাচ্ছেন না? অন্ধ প্রকৃতির মেকানিজম খুঁজতে বেরিয়ে বিজ্ঞান কি তবে শেষ পর্যন্ত স্রষ্টার অস্তিত্ব এবং তার মাস্টার প্ল্যান প্রমাণের সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত হল? সত্যি ভাববার মতো একটা বিষয়। হ্যাঁ, ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজনে সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। মহান আল্লাহ তাআলার প্রতি পূর্ণ সমর্পণ এবং তার সৃষ্টির এই অপার রহস্য নিয়ে গভীর চিন্তাভাবনা আমাদের আধ্যাত্মিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।